এবার ভারত সীমান্তের 50 কিলোমিটারের মধ্যে নীলফামারীতে 1000 শয্যার হাসপাতাল বানাচ্ছে চীন। 2,500 কোটি টাকার বিশাল ওই প্রকল্পে প্রায় পুরোটাই বিনিয়োগ করবে দেশটি। এরই মধ্যে প্রকল্পের জন্য জমি বুঝিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। জানুয়ারি থেকে শুরু হওয়া 3 বছর মেয়াদী ওই প্রকল্প একনেকে উঠছে রোববার। ইমদাদ হোসেনের বিশেষ রিপোর্টে থাকছে বিস্তারিত। উত্তরের মঙ্গাপীড়িত অঞ্চল নীলফামারী। এই শহরের বিজিবি ক্যাম্প ঘেঁষা এই জমিতে গড়ে উঠছে 1000 শয্যার অত্যাধুনিক হাসপাতাল। বরাবরই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এই অঞ্চলের মানুষের জন্য একরকম আশীর্বাদ। আর এই বিশাল প্রকল্প বাস্তবায়নে বড় অঙ্কের অর্থ, প্রযুক্তি আর চিকিৎসা বিজ্ঞানের সমস্ত সহযোগিতা নিয়ে এগিয়ে আসছে চীন। যে জায়গাটি একদম সম্পূর্ণ রেডি অবস্থায় আছে, আমাদের একদমই খাস জায়গা পুরোটাই, এবং এটা হাইওয়ের পাশে লাগোয়া, এর পাশাপাশি রেলওয়ে স্টেশনও আছে পাশে, এবং একদম শহরতলিতে আমাদের জেলা শহর থেকে 8 কিলোমিটার দূরে, এবং সৈয়দপুর যে এয়ারপোর্ট আছে এয়ারপোর্ট থেকে 15 কিলোমিটার দূরে। তো সব মিলিয়ে এই এলাকায় এ ধরনের একটা হাসপাতাল প্রয়োজন। আমাদের উত্তরাঞ্চলে চিকিৎসা ব্যবস্থার ওইভাবে ভালো কোনো হাসপাতাল নেই। একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল হলে এই এলাকার জনগণ, পাশাপাশি এই দেশের জনগণ, আমরা আশা করছি যদি আন্তর্জাতিক মানের হয় তাহলে হয়তো পার্শ্ববর্তী দেশ থেকে অন্যরাও এসে এখান থেকে চিকিৎসা সেবা পাবে। এরই মধ্যে প্রকল্পের প্রস্তাবনা প্রস্তুত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সে অনুযায়ী 2300 কোটি টাকা ব্যয়ের বিশাল এই হাসপাতাল নির্মাণে সিংহভাগ বা 97% বিনিয়োগ করবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি। বিভিন্ন সুবিধা নিয়ে গড়ে ওঠা এই হাসপাতাল নির্মিত হবে আগামী 3 বছরে, যা নিয়ে আনন্দিত এলাকার সাধারণ মানুষ। আমরা ইন্ডিয়ায় সাধারণত যেতে চাই আর কি, এবং ইন্ডিয়ার খরচটাও স্বল্প। চীন বাংলাদেশ যে ফ্রেন্ডশিপ হসপিটাল এখানে যদি হয়, সেদিক থেকে এই উত্তর ইপিজেডের যারা বিনিয়োগকারী তারাও এখান থেকে তাদের সেবাটা পাবে। যে সরকারি আসুক না কেন, আমি মনে করি যে এই প্রকল্পটা এখানেই বাস্তবায়ন হবে, এবং এই ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি হবে বলে আমি মনে করি না, এবং হওয়া উচিত হবে না। দেশের টাকা দেশে থাকলে অর্থের উন্নয়ন হবে এবং ইন্ডিয়া যেতে হবে না। এখানে আন্তর্জাতিক মানের একটা হাসপাতাল হলে আমাদের ইন্ডিয়ার নির্ভরতা কমবে। প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে রংপুর ও ঢাকার হাসপাতালের উপর চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখবে এই প্রকল্প, যাতে থাকবে আইসিইউ, সিসিইউ ও ডিজিটাল স্বাস্থ্যসেবার মতো উন্নত ব্যবস্থা। সাশ্রয়ী ও সহজ সেবা নিশ্চিতের মাধ্যমে এ অঞ্চলে সুস্থতার হার বাড়ানো এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। সিভিল সার্জন জানান, প্রকল্প বাস্তবায়ন হলে তা এলাকার সার্বিক স্বাস্থ্যসেবায় আনবে বড় পরিবর্তন। চাইনিজ হসপিটাল বা এখানে হলে ওখানে উপকৃত হবে, এই রোগীগুলো ওখানে আমরা রেফার করতে পারবো, রংপুরে যাবে না। যেহেতু এলাকার মানুষ কিছুটা হলেও ওইভাবে উন্নত হয়নি, এখনো হতদরিদ্র মানুষ আছে, তাদের স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করার জন্যই এই এলাকাটা বেছে নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রকল্পের আর্থিক যাচাই বাছাই সম্পন্ন করেছে সংশ্লিষ্ট বিভাগ। সময়মতো বাস্তবায়ন ও দ্রুত সেবা চালুর জন্য নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা, যা পাশ হতে পারে 25 জানুয়ারির একনেক সভায়। তারা এখানে একটা হাসপাতাল তৈরিতে ইনভেস্ট করছে, সেখান থেকে তারা যে আয় হবে সেটা হয়তো তারা নিয়ে যাবে, বিনিময়ে বাংলাদেশ সার্ভিস পাবে, টেকনোলজি ট্রান্সফার হবে, মেডিকেল টেকনোলজি ট্রান্সফার হবে। তো আমরা তো চাচ্ছি যে স্বাস্থ্য খাতে আরও বৈদেশিক বিনিয়োগ আসুক, এটাকে এফডিআই হিসেবে ধরা যেতে পারে। এ সংক্রান্ত পটভূমিতে বলা হয়, নীলফামারীর জনসংখ্যা প্রায় 21 লাখ, যাদের জন্য নেই পর্যাপ্ত স্বাস্থ্যসেবা। দেশের পিছিয়ে পড়া অঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে 2300 কোটি টাকার এই প্রকল্প, যাতে উপকৃত হবেন উত্তরাঞ্চলের মানুষ। তবে রাজনৈতিক কিংবা ভূ রাজনৈতিক কোনো সংকটের প্রভাব যাতে এতে না পড়ে, সে প্রত্যাশা এই অঞ্চলের জনগণের। ইমদাদ হোসাইন, 71, নীলফামারী। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে মূল্যস্ফীতির পারদ কিছুটা কমেছে, তবে তা এখনও বেশ চড়া। নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে অনেক নিত্যপণ্য। এমন পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল কার্যকর হলে আবার উস্কে যেতে পারে বাজার পরিস্থিতি, আর এর দায় সাধারণ ভোক্তার কাঁধে পড়বে বলে মনে করছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ক্যাব। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হোসেন। দীর্ঘ সময় ধরে নিত্যপণ্যের চড়া দরের চাপে ভোক্তা। গণঅভ্যুত্থান পরবর্তীতেও যেখানে খুব একটা পরিবর্তনের ছোঁয়া লাগেনি, উল্টো বেসরকারি খাতের বহু মানুষ কর্ম হারিয়ে এখন দারিদ্র্য সীমার নিচে বাস করছে। অনানুষ্ঠানিক খাতের যাদের আয় নিম্ন, তারাও আছে নানামুখী সংকটে। সংসার কিরকমের জীবন বাঁচাইতেছে আর কি, এক তো খায়া এক তো না খায়া,
এইভাবে দিন বাড়াইতেছি। কাজ না থাকলে ইনকাম নাই, আর যদি অসুখ হয় মনে করেন ওই যে যেমন কাম আছে এগুলো আবার ওই অসুখের দিকে দিয়ে শেষ করতে হয়। মানবতার জীবনযাপন করছে যাদের চাকরি নাই, আর যাদের চাকরি আছে তারা কোনো রকম চলতে পারছে। সুবিধাজনক অবস্থা হলো ব্যবসায়ীরা, তারা সিন্ডিকেট করে দেয়, সিন্ডিকেটের মাধ্যমে বাস সব কিছু হয়ে যায়। একদিকে সার, বীজ আর কীটনাশকের দামে বাড়ছে স্থানীয় কৃষি পণ্যের দর, অন্যদিকে আমদানি পণ্যের উচ্চ শুল্ক, আর মাঝে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বিশৃঙ্খলা। ফলে নিত্যপণ্যের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে বড় জনগোষ্ঠীকে। যারা নিম্ন কর্মচারী আছে তাদের জন্য যুক্তি আছে, উপর লেভেলে যারা আছে তাদের জন্য কোনো যুক্তি নাই। সরকার আসলে সবাইকে নিয়ে চিন্তা করা দরকার, একটা মহলকে নিয়ে শুধু চিন্তা করলে তো হবে না। বাজারে শৃঙ্খলা কিংবা পণ্যের দরে লাগাম টানা না গেলেও সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুপারিশ এসেছে পে কমিশন থেকে, জানিয়ে অসন্তোষ খোদ উপদেষ্টারাও। ক্যাবের সভাপতির মতে নতুন পে স্কেল কার্যকরের ধাক্কা আসবে ভোক্তাদের কাঁধে। এ নিয়ে সরকারের প্রস্তুতি চোখে পড়ার মতো নয়। 20 লক্ষ লোক হলে হয়তো 1 কোটি লোক যারা তার ফ্যামিলি মেম্বার সহ হবে, কিন্তু বাকি যে আপনার বড় অংশ যে এই নেটের বাইরে রয়েছে, অর্থাৎ আপনার প্রায় 90% লোক আপনার এই নেটের বাইরে আছে, তাদের জন্য কি? কারণ আপনি তো একই বাজার থেকে জিনিস কিনছেন, কারণ সক্ষমতা বেশি আপনার ডিপ্রাইভ করছেন। আওয়ামী লীগ সরকারের সময় 2 অঙ্কের ঘর পেরিয়ে যায় মূল্যস্ফীতি। অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগে তা 1 অঙ্কে নামলেও সন্তোষজনক নয়, যদিও শ্রীলঙ্কা সহ অনেক দেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফলতা দেখিয়েছে। রাকিব হোসেন, 71, ঢাকা। নির্বাচনী ট্রেনে এখন বাংলাদেশ প্রচারণায় ব্যস্ত রয়েছেন প্রার্থীরাও। রাজনীতির মাঠের এই ইতিবাচক হাওয়া দোলা দিয়েছে পুঁজিবাজারে এসে। সপ্তাহ ব্যবধানে পৌনে 140 পয়েন্ট বেড়েছে প্রধান সূচক, লেনদেনও বেড়েছে প্রায় 1000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন যে দীর্ঘমেয়াদে বাজার স্থিতিশীল করতে বিশেষ নজর দিতে হবে নির্বাচিত সরকারকে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। জুলাই অভ্যুত্থানের পর ভঙ্গুর পুঁজিবাজার নিয়ে নতুন করে স্বপ্ন দেখেন লোকসানে থাকা বিনিয়োগকারীরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাড়তে থাকে সূচক ও লেনদেন, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। আরও খারাপ হয় বাজার পরিস্থিতি। নির্বাচন নিয়ে শঙ্কা দূর হওয়ায় আবার আশা যাচ্ছে পুঁজিবাজারে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির তথ্য বলছে, গত সপ্তাহে 140 পয়েন্ট বা প্রায় 3.5% বেড়েছে প্রধান সূচক, অবস্থান করছে 5100 পয়েন্টে। গড় লেনদেন ছিল 575 কোটি টাকার উপরে। 5 কার্যদিবসে 979 কোটি টাকা বেড়ে মোট লেনদেন দাঁড়ায় 2879 কোটি টাকা। যে গত 15 মাসে প্রোগ্রেসের মধ্যে মার্কেট ডিসিপ্লিন বেড়েছে, বাট মার্কেট অ্যাবসলিউটলি পারফেকশনে কখনোই যাবে না, কিছু ইনডিসিপ্লিন মার্কেটে থাকবে। তো সেটা আমরা মোটামুটিভাবে স্টাবলিশ করতে পেরেছি যে এখন মার্কেট ইজ মোর ডিসিপ্লিন দ্যান বিফোর। বাট 15 বছরের একটা ইনডিসিপ্লিন সিস্টেম থেকে বেরিয়ে আসাটাও একটা সহজ ব্যাপার না। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 309টির, কমেছে 41টির, আর অপরিবর্তিত ছিল 38টির। এ সময় লেনদেন বেশি বেড়েছে সাধারণ বীমা খাতে 117%, লেনদেন 505 কোটি। 464 কোটি টাকা লেনদেনে তালিকায় দ্বিতীয় ছিল ঔষধ খাত। সব মিলিয়ে 21টি খাতের মধ্যে ইতিবাচক ছিল 19টি খাতের প্রতিষ্ঠান। তবে খুব একটা বাড়েনি ডিএসির বাজার মূলধন, মাত্র 6,500 কোটি টাকা বেড়ে পরিমাণ এখন 6,90,000 কোটি টাকা। We see a new government in power, our first and foremost priority will be given to the compliance. যে এই বাজারকে একটা আন্তর্জাতিক মানের বাজার যদি করতে হয়, অন্তত রিজিওনাল স্ট্যান্ডার্ডও যদি করতে হয়, সেখানে আমাদের কমপ্লায়েন্সটা অনেক বেশি স্ট্রিক্ট করতে হবে, ভিজিলেন্ট করতে হবে, এফেক্টিভ করতে হবে। সাপ্তাহিক লেনদেনে শেয়ারের দাম বৃদ্ধিতে 5 কোম্পানির 5টিই ছিল জেড ক্যাটাগরির। মইনুল হাসান, 71, ঢাকা। মাত্র একদিনের ব্যবধানে পুঁজিবাজারে 1250 কোটি ডলার খুঁইয়েছে ভারতের অন্যতম বৃহৎ শিল্পী গোষ্ঠী আদানি গ্রুপ, যেখানে গৌতম আদানির সম্পদ মূল্য কমেছে 1 লাফে 570 কোটি ডলার। মার্কিন পুঁজিবাজার সংস্থা এসইসির সাথে আইনি জটিলতায় জড়ায় প্রতিষ্ঠানটি, আর এতেই আস্থা হারান বিনিয়োগকারীরা। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। ভারতীয় বহুজাতিক কোম্পানি আদানি শিল্প গ্রুপ বন্দর পরিচালনা থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন, কয়লা ও খনিজ সম্পদ, লজিস্টিক্স সহ নানা খাতে ছড়িয়ে যাদের ব্যবসা, সম্প্রতি আইনি মারপ্যাচে জড়িয়ে পুঁজিবাজার থেকে 1250 কোটি ডলার হারায় প্রতিষ্ঠানটি, যেখানে চেয়ারম্যান গৌতম আদানির সম্পদ মূল্য কমেছে 570 কোটি ডলার।
তথ্য বলছে সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার থেকে আদানি গ্রিন এনার্জির মূলধন কমেছে 14%। এছাড়া আদানি এন্টারপ্রাইজের 10.7 ও আদানি পাওয়ার হারায় 5.7% শেয়ার দর। ধস নামে ভারতের শেয়ার বাজারের অন্যতম প্রধান সূচক সেন্সেক্স ও নিফটিতেও। এতে একদিনে 6,08,000 কোটি রুপির মূলধন হারায় বিনিয়োগকারীরা। এক দশকের বেশি সময় ধরে জালিয়াতি করে নিজেদের কোম্পানির শেয়ার বাড়িয়েছে আদানি গোষ্ঠী। 2023 সালে এমন প্রতিবেদন প্রকাশ করে মার্কিন শেয়ার বিশ্লেষক কোম্পানি হিন্ডেনবার্গ রিসার্চ। সে সময় 10 কোম্পানির মোট বাজার মূলধন কমে 1 লাখ কোটি রুপি। এরপর 2024 সালের নভেম্বরে আদানির কয়েকজন নির্বাহীর বিরুদ্ধে অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। বলা হয় আদানি গ্রিন এনার্জির বিদ্যুৎ কেনা বাড়াতে ভারতীয় কর্মকর্তাদের $250 মিলিয়ন বেশি ঘুষ দেওয়ার পরিকল্পনায় জড়িত তারা। সম্প্রতি গৌতম ও সাগর আদানিকে সমন পাঠানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন করে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন SEC। এ খবর সামনে আসতেই ধস নামে আদানিদের শেয়ার মূল্যে। যদিও যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ ভিত্তিহীন বলছে আদানি গ্রুপ। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যেসব বিদেশি কোম্পানি মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তারা ব্যবসা পেতে ঘুষ দিতে পারে না। এছাড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিনিয়োগ আহ্বান আইনত নিষিদ্ধ। আদানির শেয়ার যুক্তরাষ্ট্রে লেনদেন না হলেও মার্কিন বিনিয়োগকারীরা বৈশ্বিক ব্রোকারেজ কোম্পানির মাধ্যমে শেয়ার কিনতে পারেন। যেখানে বিনিয়োগকারীদের স্বার্থ জড়িত সেখানে হস্তক্ষেপ করতে পারে মার্কিন আদালত। নাদিয়া ইসলাম তুলি, 71। কৃত্রিম বুদ্ধিমত্তা ও চিপ শিল্পে দীর্ঘদিনের এশিয়া নির্ভরতা কমাতে চায় যুক্তরাষ্ট্র। প্রযুক্তি খাতে নিজেদের আধিপত্য ধরে রাখতে নিত্য নতুন উদ্ভাবনে বিনিয়োগ করছে দেশটি, যার নেতৃত্বে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান এনভিডিয়া। কিন্তু এই লক্ষ্য অর্জনে অর্থনৈতিক সহায়তার পাশাপাশি দরকার রাজনৈতিক সদিচ্ছাও। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত মৌমি। চীন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিযুদ্ধের মধ্যমণি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি TSMC। 1987 সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি উৎপাদন করে অত্যাধুনিক চিপ, যা ব্যবহার করে অ্যাপল, এনভিডিয়া ও টেসলার মতো বড় কোম্পানি। দীর্ঘ সময় ধরে চলা এশিয়ার নির্ভরতা কমাতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান এনভিডিয়া। চিপ শিল্পের যুগান্তকারী পরিবর্তন আনতে $5 ট্রিলিয়ন প্রতিষ্ঠানটি হাতে নেয় নানা উদ্যোগ, যার মধ্যে রয়েছে রোবট চালিত কারখানা স্থাপনের পরিকল্পনা। যেসব রোবট পরিচালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এবং উৎপাদন হবে যুক্তরাষ্ট্রেই, যেখানে আগামী 4 বছরে বিনিয়োগ করা হবে $500 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শিল্প বিপ্লবে এনভিডিয়ার পাশাপাশি এগিয়ে এসেছে অন্যান্য প্রতিষ্ঠানও। এরই মধ্যে সেমিকন্ডাক্টর তৈরির মেশিন বানিয়েছে মার্কিন স্টার্টআপ সাবস্ট্রেট, যা ডাচ সংস্থা ASML এর সবচেয়ে উন্নত লিথোগ্রাফি সরঞ্জামের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম। যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ উৎপাদন ব্যবসা গড়ে তুলতে $100 মিলিয়ন তহবিল সংগ্রহ করেছেন সাবস্ট্রেটের প্রতিষ্ঠাতা জেমস ব্রাউন। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে পূর্ণমাত্রায় এসব পরিকল্পনা বাস্তবায়ন কঠিন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অগ্রগতি চিপ, ডাটা সেন্টার এবং গ্রিডের পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন সিদ্ধান্তের উপর নির্ভর করে। তাই প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেং হুয়াং। নুসরাত মৌমি, 71।